জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। তার মানে যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটা অনিবার্য। তাই যার যখন সময় হবে সে ইহলোক ত্যাগ করবে। তো এইখানে যদি কেউ এই কথাটা বলে যে প্রিয়ার শ্বশুর যে গত হয়েছে তার পুরো দায়টা প্রিয়া, এবং সেখানে যদি কল্পনা সেই কমেন্টে লাভ রিয়াক্ট দেয়, তার মানে সে সহমত পোষণ করেছে। আর যখনই সে সহমত পোষণ করেছে সেটা তখন তার ভুল নয়, অন্যায় হয়ে গেছে। কারণ এই ধরনের কথা বলা মানে ধৃষ্টতা। আর সেইখানে কেউ যদি সহমত পোষণ করে তাহলে সেটা আর তার ভুল থাকে না, অন্যায় থাকে। কারণ সে কমেন্টটা পড়ে তারপরে তো লাভ রিয়াক্ট দিয়েছে। তো তার কোথা থেকে মনে হলো যে প্রিয়ার জন্য তার শ্বশুর গত হয়েছে? কারোর জন্য কি কেউ গত হয়? হ্যাঁ, তার বয়সজনিত কারণে, তার রোগের কারণে তার একটা সময় পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে। এখানে প্রিয়ার দোষটা কোথায়? প্রিয়ার দোষটা কোথায়? তো সেই জন্য যে এই ব্যাপারটা যখন বলেছে তার জন্যই কিন্তু প্রিয়া কমিউনিটি পোস্ট দিয়েছিল, যেটা আমি আগের ভিডিওতে যখন বলেছিলাম মিস করে গিয়েছিলাম, যে এই জন্য ও মুখ খুলবে বলেছিল অতীতের কথা। কারণ যখন এই ব্যাপারটা আসছে এবং শ্বশুরমশাই কথাটা আসছে, যেটা গত 1 বছর আগে হয়ে গেছে, তখন তাকে হিস্ট্রি বলতে হবে। সেই জন্যই সে বলেছিল মুখ খুলবে। ঠিক আছে, এবার এটা আমি কোথা থেকে জানলাম? এটা হচ্ছে আমাকে কোনো এক ভিউয়ার্স বলেছে যে আপনি হয়তো আগের কমিউনিটি পোস্টটা প্রিয়ার মিস করে গেছেন। ঠিক বলেছে, আমি ওই কমিউনিটি পোস্টটা দেখিনি। আচ্ছা, সেকেন্ড বলছে প্রিয়া এসে নিজে লিখে গেছে যে এই জন্য আমি মুখ খুলছিলাম। এবার তোমাদের মনে হতে পারে যে প্রিয়া কি আমাকে চেনে? না, প্রিয়া আর কল্পনা দুজনই আমাকে চেনে না। পার্সোনালির কথা বলছি না, মানে ভিডিও করি যে সেটাই ওরা জানতো না। গত 2 দিন ধরে প্রিয়া আমার ভিডিওতে দেখতে আসছে বা কমেন্ট করতে আসছে। তো প্রিয়া আমার ভিডিও কোনো দিন দেখেনি, কল্পনা তো এখনও পর্যন্ত দেখেনি। এইবার তোমাদের মনে হতে পারে তাহলে আমি কিসের জন্য ভিডিও বানাচ্ছি? আমি আমার দর্শকদের জন্য ভিডিও বানাই। এখানে যদি কল্পনা বা প্রিয়া আমার ভিডিও দেখে, সেটাতে আমার যেটা হবে সেটা হচ্ছে তারাও একজন ভিউয়ার্স ইনক্লুডেড হবে। এছাড়া তাদের সঙ্গে না তো আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে, না তো কোনো ঝামেলা অশান্তি আছে, আর না তো তারা আমাকে চেনে। তারা আমাকে চেনেই না। ইনফ্যাক্ট প্রিয়া কল্পনার ভিডিও আমি ভেরি রিসেন্ট করছি, তার জন্য বেশিরভাগ ভিউয়ার্সই আমার এই টপিকে নতুন। 2-4 জন আছে যারা প্রিয়ার ভিডিও দেখতো, তারা আমাকে হয়তো দেখছে, কিন্তু আর বেশিরভাগ ক্ষেত্রে এমন কমেন্ট আসছে যেই কমেন্টগুলো আমি আগে কোনোদিন পাইনি। তার মানে কি, তারা নতুন আমার চ্যানেলে। ঠিক আছে, এই কন্টেন্টে কাজ করছি বলে তারা আমার ভিডিওটা দেখছে। এইবার আগে কেন দেখেনি? তার কারণ হচ্ছে আগে 2টো জিনিস আমি ফলো করিনি। সেটা হচ্ছে যে ওদের ট্রেন্ডিং টপিক আমি ভিডিও করিনি, আর দেন ওদের কোনো থাম্বনেল সেট করেও ভিডিও করিনি, যার জন্য লোকের পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না। আর আমি প্রিয়া কল্পনার নামটাও বলিনি, তার জন্য সম্ভব হচ্ছিল না। কল্পনাকে নিয়ে এই ভেরি রিসেন্টলি ভিডিও করছি, 2-1টা প্রিয়াকে নিয়ে আগে ভিডিও করেছিলাম। যাই হোক, এখন আমার ভিউয়ার্সদের আমার মানে খুব 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 ভালো লাগছে যে আলটিমেটলি তারা আর যাই হোক আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছে, আমার ভিডিও করার মোটিভটা বুঝতে পারছে। অবশ্যই ইনকাম করা আমার মোটিভ, কিন্তু রাইট ওয়েতে। ঠিক আছে, আর ভিউয়ার্সরা যেটা বুঝতে পারছে যে আমি কিন্তু কারোর সঙ্গে পক্ষপাতিত্ব করবার জন্য এখানে আসিনি। কারণ আমি কেন পক্ষপাতিত্ব করব? আমার নাম এমনি দোগলাচ্ছু না, কেন বলুন তো? আমি এই পক্ষপাতিত্ব করি না। পক্ষপাতিত্ব যদি কেউ করে তখন তাকে বলা হয় চাটা ক্রিয়েটার। আর যখন কেউ 2 পক্ষকে নিয়েই সমানে বলতে থাকে তখন তাকে বলা হয় দোগলা। তো আমার নামই দোগলাচ্ছু না এই কারণে। তার কারণ হচ্ছে আমি কখনোই কারোর পক্ষপাতিত্ব করি না। আমি যেটা দেখি ভিডিওতে আর সেখান থেকে আমার যেটা মনে হয় আমি সেই অনুসারে বলি। এখানে আমার কেউ বন্ধুও নয়, কেউ শত্রুও নয়। এই ব্যাপারটা আপনারা যদি বুঝে যান যে আমি শুধুমাত্র নিজের স্বার্থে ভিডিও করতে আসি, নিজের মানে কন্টেন্ট পাই আর সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারি বলে, আর সঙ্গে সঙ্গে আমার সাবস্ক্রাইবার দরকার, যে আমার সাবস্ক্রাইবাররা আমার জিনিসপত্র দেখুক, তোর সাবস্ক্রাইবারের জন্য আমি ভিডিওটা করতে আসি। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এইবার সেইখানে যে টপিকে কথা বলি সেই টপিকটা যেন লজিক্যাল হয়, আর সেই টপিকটার সঙ্গে যেন আমি জাস্টিফাইড করতে পারি, মানে জাস্টিফিকেশন করতে পারি, এটা আমার দরকার, অন্য কিছু না। আর বাদ বাকি অন্য কোনো কিছুতে আমার ইন্টারেস্ট নেই। ঠিক আছে, এবার দেখছি অনেকেই
কল্পনার ওখানে কমেন্ট করে জানিয়েছে আমার ভিডিওর কথা, থ্যাঙ্কস ফর দ্যাট সেই সব ভিউয়ার্সদেরকে যারা আমাকে অ্যাপ্রিসিয়েট শুধু করেনি, এমনকি কল্পনার কাছে গিয়ে জানিয়েছে যে ইনি এই ধরনের ভিডিও করে। এবং আবার কিছু ভিউয়ার্স আছে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওখানে গিয়ে আমার সম্বন্ধে বলছে, সেটা বলার দরকার নেই, কারণ সেটা বলে কি হবে, সেই কমেন্ট তো থাকবে না, তো বেকার বলে কিছু লাভ আছে। তবে হ্যাঁ, আমি এটা মনে করি যে এই জোনে আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে কিছু না কিছু শিখেছি। এবং যেহেতু আমি অনেক পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, আমি নতুন একদমই, এবং নতুন মানে এই টপিকে একদমই নতুন, তার জন্য আমাকে অনেক অনেক শিখতে হয়, অনেক অনেক দেখতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি মনে করি শেখার কোনো বয়স নেই, আর আমি তো সব জানতা গামছালা হতে পারি না। হতে পারে কেউ অনেক বেশি বোঝে, অনেক বেশি বৈষয়িক, আমি অতটাও নই। তবে হ্যাঁ, আমি দেখে ঠিকে ঠকে শিখেছি বাস্তব অভিজ্ঞতা থেকে, এবং সেই জন্য সেইগুলোকেই আমি রিয়েলাইজ করি এবং সেগুলো নিয়েই বক্তব্য রাখতে আসি। কারণ আমি নিজের জীবনে যে জিনিসগুলোতে ঠকেছি বা হার্ডেল টপকেছি বা ধাক্কা খেয়েছি, সেই জায়গা থেকে আমার যে শিক্ষা হয়েছে সেই উপলব্ধিটাকে কাজে লাগিয়ে আমি এখানে আমার মতো করে ব্যক্ত করতে আসি, দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু নেই। তো যাই হোক, এখন যে ভিডিওটা আমি করতে এসেছি অবশ্যই কল্পনার বিশ্বদাকে নিয়েই করতে এসেছি। না, বিশ্ববাবু অনেক ছোট আমার থেকে অ্যাকচুয়ালি, তো ওদের নিয়েই করতে এসেছি। কারণ ওর যে কি বলবো, একটা ভিডিও দেখলাম যেটায় কিনা 5 বছর আগে করেছে, যে ওদের কিভাবে লাভ হয়েছিল, তো প্রেম কি করে হয়েছিল সেই ব্যাপারটা দেখছিলাম। তো তখন দেখছিলাম একেবারে বাচ্চা ছেলে, আর তখন ও মানে কি বলবো 5 বছর আগে ভিডিও করেছে, আর তার কিছুদিন আগে হয়েছে। তো যতদিনই আগে বিয়ে করুক তখন ও মানে খুবই ছোট ছিল, মানে বেশি বয়স নয় আমার থেকে। তো তাই জন্য ওদেরকে মানে কি বলবো, খুব বড় বড় কথা বললে, মানে বিশ্ববাবু হ্যান ত্যান করে কথা বলে একটু কেমন লাগছে, কিন্তু যেহেতু চেনা নয়, অপরিচিত, তাই আপনি সম্বোধনটা করছি। তো যাই হোক, উনি আবার ভিডিও করতে বসেছেন এবং ভিডিও করে প্রথমেই একটা ভুল কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা কাউন্টার ভিডিও করি, মানে প্রিয়ার তরফ থেকে ভিডিও আসলে তবে আমরা কাউন্টার ভিডিও করি, আমরা আগে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি না, যেটা সর্বৈব ভুল কথা। যদি বলো কেন, তার কারণ হচ্ছে আগে কি করেছে, যেটা কল্পনা বলছিল যে আগে আমাকে অনেকে ভুল বুঝেছিল, পরে সবাই ক্যালকুলেট করেছে, আগের ভিডিওগুলো দেখেছে, তারপর তারিখ ক্ষণ দেখে বুঝতে পেরেছে যে না, কল্পনা আগে ভিডিও করেনি, আগে প্রিয়া ভিডিও করেছে, তারপর ব্যাপারটা হয়েছে। তো আজকের ডেটেও আমি ভগবানের কাছে এটা প্রার্থনা করি যে একটা সময় নিশ্চয়ই সবাই আবার ক্যালকুলেট করবে এবং বুঝতে পারবে, তখন বুঝতে পারবে যে আমরা প্রথমে ভিডিও করিনি, ওদের তরফ থেকে ভিডিও আসার পর আমাদের তরফ থেকে ভিডিও এসেছে। এই কথাটা আগের বারের জন্য প্রযোজ্য হলেও হতে পারে, সেটা আমি জানি না। বাট এইবারে যে জমি সংক্রান্ত ব্যাপারটা হয়েছে সেই জায়গা থেকে এটা সর্বৈব ভুল কথা। কারণ প্রিয়ার তরফ থেকে কাউন্টার ভিডিও এসেছে, আর প্রথম ভিডিওটা বিশ্ববাবুই করেছেন। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে জমি জমা সংক্রান্ত ব্যাপার, সেই জন্য উনি ভিডিও করে সেটা প্রুফ রাখতে চেয়েছিল। এটা হচ্ছে সর্বৈব ভুল ডিসিশান। তার কারণ হচ্ছে আমি যে জিনিসটার প্রমাণ রাখতে চাইব তার আগে আমার পরিকাঠামোগত দিক দিয়ে ঠিক হতে হবে। সেটা কি, আমার পার্টনার যার চ্যানেল তার সঙ্গে আমাকে পুরো কনসাল্ট করতে হবে, এবং ভিডিওটা যে আমি করেছি বা যে ক্লিপগুলো নিয়েছি সেগুলো এডিট করেছি, করার পরে যে ভিডিওটা দাঁড়িয়েছে সেই ভিডিওটা আনলিস্টেড অবস্থায় বউকে দেখাতে হবে এবং বোঝাতে হবে, বুঝিয়ে ব্যাপারটা শর্ট আউট হবে, দেন তারপরে আমি ভিডিওটা করব। এই যে আমি ভিডিওটা করেছি এবং পরে আমার বউ সেটা মানতে চাইছে না, যেটা আমি ভিডিও করে বলিনি সেটা আমি প্রিয়াদেরকে বলেছি, এবং প্রিয়া সেটা তারপরে এসে ব্যক্ত করেছে ভিডিওর মধ্যে। তাহলে এখানে কাউন্টার অ্যাটাক কে করলো? কাউন্টার ভিডিও কে করলো? প্রিয়া করলো। কারণ বিশ্ববাবু আগে ভিডিও করে জানিয়েছে, যেটা দরকারই ছিল না সমাজ মাধ্যমে এইভাবে জানানোর, এইভাবে প্রমাণ জানানোর দরকার ছিল না। হ্যাঁ, আজকের যে কাগজপত্র হয়ে গেছে তারপরে যদি ভিডিও করতেন ইটস ওকে, যে ভাই আমাদের সমস্ত মিটে গেছে, আমরা একেবারে লিগাল ওয়েতে কাগজপত্রে লিখে ব্যাপারটাকে সলভ করেছি, এইবার তোমাদেরকে জানাচ্ছি অ্যাজ আ প্রুফ, তাহলে ঠিক আছে। কিন্তু সেটা তো আপনি করেননি, আপনাদের ভার্বালি কথাবার্তা হয়েছে, সেটার মধ্যে আপনি আপনার বউয়ের সঙ্গে ব্যাপারটা কনসাল্টই করেননি, ওকে ভালো করে বোঝাননি, দেন আপনি এসে হাউমাউ করে একটা ভিডিও করে দিয়েছেন। এবার সেই ভিডিওটা করার পরে যে তারপরে আপনারাই সেটাকে উইথড্র করেছেন ওভার
ভার্বালি টেলিফোনিক, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে না, তাহলে সেই জায়গায় অবশ্যই প্রিয়ার দায়বদ্ধতা থাকে হোয়াট ইজ হোয়াট বলতে, ঠিক আছে। তো সেই জায়গায় তার মানে আপনি ভুল বলছেন যে আমি কাউন্টার ভিডিও করি। এই মুহূর্তে এই যে ভিডিওগুলো আপনারা করেছেন, যেগুলো এই জমি সংক্রান্ত, এই ভেরি রিসেন্টের কথা বলছি, সেগুলোতে আপনারা কাউন্টার ভিডিও করেননি, প্রথম আপনি করেছেন। আপনি যদি ওই ভিডিওটা পাবলিশ না করতেন তাহলে প্রিয়ার তরফ থেকে এই ভিডিওটা আসতো না, আর তাহলে জিনিসটা হতো না, বুঝতে পেরেছেন? এটা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আপনি বলছেন যে 3 বছর আগে এগুলো বেচে খেয়েছো, পুনরায় আবার বেচে খেতে এসেছো, সেটা করো না। তোমরা যদি ভিডিও করো তাহলে আমরা ভিডিও করব, এটা বলছেন। এবার এখানে আমার একটা বক্তব্য, দেখুন, ওই ডিম আগে না মুরগি আগে, এই হচ্ছে গল্প। ও আগে ভিডিও শুরু করেছে না আপনারা আগে ভিডিও শুরু করেছেন, সেটার থেকেও ম্যাটার হচ্ছে আপনি বলছেন ও যদি করে আপনিও করবেন, আবার ও বলছে ওরা যদি করে আমিও করব। তাহলে এরকম যদি আপনারা ভাবেন যে ও করলে আমি করব, আমি করলে ও করব, কাউকে না কাউকে তো প্লেসটা ছেড়ে দিতে হবে, কাউকে না কাউকে তো নিজেকে বোঝাতে হবে যে না আর নয়, এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। এবং দুজনেই আপনারা বলছেন কন্ট্রোভার্সিয়াল ভিডিও ভালো লাগছে না। প্রিয়া সেদিনকে বলছে কবে যে এই কন্ট্রোভার্সিয়াল টপিক থেকে বেরোতে পারবো, আমি আমার নিজের ডেলি লাইফস্টাইলে ফিরতে পারবো, এটা প্রিয়া সেদিনকে বলেছে। আজকের কল্পনা বলছে আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যাচ্ছে, এসব ভিডিও দেখে কমেন্ট দেখে আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যাচ্ছে, তার মানে সে কন্ট্রোভার্সির মধ্যে পড়তে চাইছে না। তো দুজনেই যদি কন্ট্রোভার্সির মধ্যে পড়তে না চান তাহলে কাউকে না কাউকে তো স্টপ করতে হবে। ও করলে আমি করব, ও করলে আমি করব, এটা তো গাজুয়ারি কথা হয়ে গেল যে ও করলে আমি করব, তাহলে এটা এড়ে তর্ক হয়ে গেল। কোথাও না কোথাও যার মধ্যে ম্যাচুরিটি ডেভেলপ বেশি করেছে সে ভাই স্টপ করে দাও, কারণ তোমরা স্টপ করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে না, কন্টেন্ট না পেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলতে পারবে না, তাহলে কোথাও না কোথাও ব্যাপারটা স্টপ হয়ে যাবে। কিন্তু তোমরা যেটা করছো সেটাতে নিজেদের ক্ষতি করছো, মেন্টালি ক্ষতি করছো, কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রফিট করাচ্ছ। দরকার নেই তো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো হাঁ করেই থাকি যে কার ফ্যামিলিতে কোথায় কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হচ্ছে, আর যার ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হবে সেটা নিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে চলে আসবো, ঠিক আছে। কিন্তু যদি আপনারা ডেলি লাইফস্টাইল দেখান এবং সেখানে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়াই না থাকে, তাহলে সেটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হবে না, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তাহলে এই যে ও শুরু করেছে তাই আমি বলছি, ও বলেছে তাই আমি কাউন্টার অ্যাটাক করছি, ও ভিডিও বানাচ্ছে আগে তারপরে আমি বানাচ্ছি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি আগে শুরু করে নিই, ওরা যদি বন্ধ করে দেয় আমিও বন্ধ করে দেবো, না হলে আমিও চালু রাখবো, এসব গাজোয়ারি কথা বলে কোনো লাভ নেই। যেখানে আপনি দেখছেন, আমি এটা বিশ্ববাবুকে বলছি যে আপনি দেখছেন আপনার বউ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তার কথা অনুযায়ী, এবং তার মেন্টাল জায়গা স্টেবিলিটি নষ্ট হচ্ছে, তার মাইগ্রেনে ব্যথা হচ্ছে, সে বারবার কেঁদে ফেলছে, আর তার পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম সমস্ত চটকে গেছে, তাহলে সেই জায়গায় আপনাকে তো এই জায়গা ছেড়ে দিতে হবে আপনার বউয়ের স্বার্থে, আপনার সংসারের স্বার্থে। কি ছেড়ে দিতে হবে? যে ও যদি 100টাও ভিডিও বানায় আই ডোন্ট কেয়ার, আমি ভিডিও বানাবো না, কারণ আমি তো কন্ট্রোভার্সি চাইছি না, তাই না? আবার এদিকে প্রিয়ার ক্ষেত্রে হচ্ছে, প্রিয়ার বক্তব্য হচ্ছে ওখানে কে কমেন্ট করছে, কে কি বলছে, যে কোনো অ্যালিগেশন দিই, আলটিমেটলি প্রিয়াকে তার শ্বশুরের যত্ন করতে অনেকেই দেখেছে, তাহলে এইগুলো নিয়ে বদার না হয়ে তুমি তো বলেইছো আমি ডেলি লাইফস্টাইল দেখাবো, তাহলে সেটাই দেখাও, ব্যাস ফুরিয়ে গেল। কাউকে না কাউকে তো চুপ করতে হবে, তাই না? এটা বোঝো। আচ্ছা, এবার যেটা হলো সেটা হচ্ছে কথা হচ্ছে যে কল্পনা বলছে যে আমাদের একটা বড় অ্যালিগেশন দেয়া হয় যে ওকে আমরা ঘর থেকে নামিয়ে দিয়েছি, আমরা হচ্ছে ওকে চলে যেতে বলেছি, তাই ও মাটির ঘরেতে গিয়ে বসবাস শুরু করে, এবং সেটা নিয়ে সিম্প্যাথি কার্ড খেলে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে, এবং ওই ঘরটা ওর জন্য লক্ষ্মী। আচ্ছা, আমরা না তো ওকে ভিডিও করে কোনো দিন বলেছি, কেউ ভিডিও তো দেখাতে পারবে না, আর সামনে আসার তো প্রশ্নই নেই, কারণ তখন আমরা দিল্লিতে ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার কিছু কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে সব সময় যে মুখেই সমস্ত কিছু বলতে হয় তা কিন্তু নয়, অনেক সময় ব্যবহারে এবং কথাবার্তায় অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়, ঠিক আছে। তো তোমরা তখন দিল্লিতে ছিলে, তো স্বাভাবিকভাবে তোমরা মৌখিকভাবে বলোনি, আর ভিডিও করেও বলোনি, কিন্তু তুমি যদি এটা বলো যে আমার বরের তৈরি করা বাড়ি, আমার বরের তৈরি করা বাথরুম, সেটা আমরা ভোগ করতে পারি না, তাহলে ভোগ করছে কে? ইনডাইরেক্টলি তোমরা প্রিয়ার কথাই বলছো। তাহলে সেইটা যদি বলার পর তার যদি গায়ে লাগে, কারণ সে বলেছে আমি ইগোয়েস্টিক, ঠিক আছে, যদি গায়ে লাগে আর সে যদি মনে করে সত্যি তো আমার বর এটা বানায়নি, আমার বর এটা করেনি, তাহলে ঠিক আছে, আমি আমার ওই কুড়ে ঘরে চলে যাই, তাই না? তাহলে এটা কি
ইনডাইরেক্টলি বলা হলো না। যদি আমি বারবার বলি এ কথাটা যে আমার বর বানিয়ে রেখেছে, আমার বর বানিয়ে রেখেছে, কিন্তু আমি ভোগ করতে পারছি না, আমার বর বাথরুম করে রেখেছে তবু ভোগ করতে পারছি না, তাহলে এই কথাটার মানেটা কি? আমার বর সব করে রেখেছে অথচ আমি ভোগ করতে পারছি না। তো এই কথাটার ইনার মিনিংটাই এটা, যে আমার জিনিস আমি ভোগ করতে পারছি না, অন্যরা ভোগ করছে, তো সেটা তার গায়ে লেগেছে, সে নেমে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার বলছেন যে আমি তো প্রথম থেকেই বলেছি আমার জায়গাটা ওই সুপারি গাছ পর্যন্ত, তো আপনারা কেন বারবার বলছেন যে আমি ভুল বলেছি বা ঠকাচ্ছিলাম বা অন্য লোকের জায়গা নিয়ে নিচ্ছিলাম? হ্যাঁ, আমারও তো এটাই বক্তব্য। আপনি যদি জানতেনই যে আপনার জায়গাটা সুপারি গাছ পর্যন্ত, তাহলে আপনি সেপ্টিক ট্যাঙ্ক করার কথাটা কেন ভাবেননি ভিতরে? আমি তো এটা বুঝতে পারলাম না। কারণ যার যতখানি জায়গা সে তো তার মধ্যেই তার সমস্ত কিছু করতে চায়, তাই না? তো সেইখানে আপনি সেপ্টিক ট্যাঙ্কটা কেন করেননি? মানে এবার আপনি যদি মনে করেন আমি সেপ্টিক ট্যাঙ্ক করবো না, আমি কুয়ো করবো, তার জন্য আমার জায়গা আছে, আলাদা কথা। বাট আপনারা তো বারবার বলছিলেন ওই পিছনের জায়গাটায় সেপ্টিক ট্যাঙ্ক করবেন, তো সেই জন্য তো আপনি আপনার জায়গার বাইরে গিয়ে কেন অন্য লোকের জায়গাতে সেপ্টিক ট্যাঙ্ক করবেন? এই ব্যাপারটা তো বুঝলাম না। আপনি যখন জানেনই আপনার সুপুরি বাগান পর্যন্ত, সুপুরি গাছটা পর্যন্ত আপনার জায়গা, তাহলে বাদবাকি জায়গাটা প্রিয়ার এটা আপনার কাছে আছেই, তাহলে আপনি কেন সুপুরি গাছের পরের জায়গাটাতে সেপ্টিক ট্যাঙ্ক করবেন ভেবে রেখেছিলেন? এখানে তো বড় প্রশ্ন। যেটা আমার সীমা জায়গা, এটা আমি জানার পরে আবার পিছনের জায়গায় আমি সেফটি ট্যাঙ্ক করবো? কী ভেবেছিলাম যে আমি ভাইয়ের সঙ্গে নেগোসিয়েশন করে নেব যে ভাই আমার যেহেতু বাথরুমটা রয়েছে ওখানে, আর এই সামনের যে ফাঁকা জায়গাটা হয়েছে সেই জায়গাটা রয়েছে, তাহলে এখানে আমি সেফটি ট্যাঙ্কটা করি আর বাথরুমটা রাখি, তার জন্য ওই যেটা জায়গাটা তোর থেকে নিচ্ছি সেটা আমরা ওই আমাদের সুপারি বাগান থেকে জায়গাটা নিয়ে দিয়ে দেবো, এটা ভেবেছিলেন। এবং এটা ভেবেছিলেন যে এটাতে হচ্ছে প্রিয়া রাজি হয়ে যাবে, তাই তো? এটাই আসলে আপনি ভেবেছিলেন যে জায়গা অলট পলট করে নেব, প্রিয়া তাতে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ আলটিমেটলি আমি যতখানি জায়গা নিচ্ছি ততখানি জায়গা তো দিয়ে দিচ্ছি। এটাই তো ব্যাপারটা ভেবেছিলেন, তার জন্য এটা বলছেন। নাহলে আপনি জানেন আপনার সুপারি বাগান পর্যন্ত জায়গা, তারপরের জায়গাটা আপনি সেফটি ট্যাঙ্ক করার জন্য ভেবে নিলেন, আর আপনার বাথরুমটাও ইনট্যাক্ট রাখবার জন্য ভেবে নিলেন। তার মানে এটা কি? আপনি এটাই ভেবেছিলেন যে বাথরুমটা যেহেতু করা আছে আর ভাঙার প্রশ্ন নেই, আর আমি যেহেতু ভিতরে একটাই বাথরুম করেছি, তাহলে ওই বাথরুমটা মায়ের জন্য ইউজ করার জন্য ছেড়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমার ওই যেহেতু সামনের জায়গাটা পড়েছে, বাথরুমের জায়গাটা আর আমার বাড়ির মধ্যখানে অভির জায়গাটা পড়েছে, তাহলে ওই যে জায়গাটা আমি সেফটি ট্যাঙ্ক করবো, আর অভিকে বলবো সেই যতটুকু, মানে আমি যদি 10 ফুট জায়গা নিই, আমি সেই 10 ফুট জায়গা তোকে পিছন থেকে দিয়ে দেবো কচু বাগান, এই আমার সুপারি বাগান থেকে, তাহলে সেই ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি এটা ভেবেছিলেন এবং এক্সপেক্টই করেছিলেন যে এই জিনিসটাই হবে, মানে এটা মেনে নেবে ওরা। এবার কথাটা কোথা থেকে সমস্যাটা হলো জানেন? বাদশা দিল কোথা থেকে? প্রিয়া কি বলল যে যদি আমরা ওইটুকুনি নিয়ে আনছি, ঠিক আছে, কিন্তু তারপরে আমরাও একটা রিকোয়েস্ট করছি, আপনারা যেন একটা রিকোয়েস্ট করেছেন যে এই জন্য এটা নিয়ে নাও আর আমাদের মধ্যে তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে আমাদের জিনিসও ভাঙলো না, আবার তোমাকেও তোমার জায়গাটা বুঝিয়ে দিলাম। আপনি যে ঠকানোর উদ্দেশ্যে করেছিলেন সেটা কিন্তু নয়, একদমই নয়। এটা আমি কখনো মানবো না যে আপনি আপনার ভাইকে বা ভাইয়ের বউকে ঠকাতে চেয়েছেন। আপনি ভীষণ সিরিয়াস না ধরে ক্যাজুয়াল ধরেছেন যে আমার যেহেতু এই জায়গাটায় একটা বাথরুম অলরেডি করা আছে এবং আমার সেফটি ট্যাঙ্কের জায়গাটা এখানে পাওয়া যাবে, তাহলে এখানে করা যাবে, তাহলে এই জায়গাটা যেহেতু অভির, তাহলে আমি অভির জায়গাটা পিছন দিক দিয়ে বুঝিয়ে দেবো, ওরা তো পিছনেই রয়েছে আর একটু এগিয়ে যেতে পারবে, আমার ওই কেনা জায়গা থেকে কিছুটা জায়গা ওকে দিয়ে দেবো, তাহলে জিনিসটা সমান সমান ভাগ হয়ে যাবে। এখানে আপনার কোনো ইন্টেনশন এটা ছিল না যে আমার ভাইকে আমি ঠকাবো। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে, যেই আপনি এটা বলেছেন তমনি প্রিয়া এটা ভেবেছে যে এই মুহূর্তে দাদার একটা শর্ত আমরা মানতে রাজি হয়েছি, তাহলে আমাদেরও একটা ছোট্ট শর্ত আছে বা চাহিদা আছে যে আমার এইটুকুনি জায়গা, তার মধ্যে আমার আবার দুটো ছেলে, ঠিক আছে, তাহলে আমি যখন আমার দুটো ছেলের জন্য ভবিষ্যৎ প্রকল্প করব, তাহলে ওই যে কচু বাগান থেকে তো এইটুকুনি দিয়েছে, তার পরের অংশটা যদি দিয়ে দেয় তাহলে একটা বড় স্পেস হয়, আর সেই বড় স্পেসে আমি আমার দুটো ছেলেকে আবার ভাগ করে দিতে পারবো। বুঝতে পেরেছেন? চাহিদা কারোর ভুল নয়। আপনি যেহেতু এই শর্তটা মানে ওদেরকে বলেছেন, তখন প্রিয়া ভাবলো এই একটা সময় যেখানে আমিও এই শর্তটা অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে, তো এই জন্য এই শর্তটা ও অ্যাপ্লাই করে দিয়েছে, ঠিক আছে। এবার শর্ত অ্যাপ্লাই করেছে, আপনি রাজিও হয়ে গেছেন, আপনি ভেবেছেন ঠিক আছে কোনো ব্যাপার না, তো ওইদিকে জায়গাটা যদি আমাদের এদিকে অল্টারনেট করে দেয় তাহলে পেয়ে গেলাম, কারণ আপনার মনের মধ্যে অত পেঁয়াজ নেই, আপনি অনেক ইমোশনাল লোক রাগী হলে, যারা ভীষণ রাগী তারা কিন্তু খুব একটা প্যাঁচ পোচ আলা নয়, মিষ্টি মুখে যারা তারাই একটু প্যাঁচ পোচ আলা হয়, তো আপনি ভীষণ রাগী, আপনার অ্যাটিটিউডটা ভীষণ রাগী, আর আমি জানি আর্মির লোকেরা এরকম একটু হয়, একটু রাগী, একটু উগ্র, একটু মেজাজি, হ্যাঁ, কারণ ওদের তো প্রচুর
মানে কি বলবো, শরীর চর্চা করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর কায়িক পরিশ্রম করতে হয় এবং প্রচুর ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়। তো তার জন্য এরা একটু অ্যাংরি ইমেজ হয়ে যায়। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, তো সেটা কি হয়েছে, আপনি তখন রাজি হয়ে গেছেন, খুবই ক্যাজুয়াল ব্যাপার, যে ঠিক আছে ওইটুকুনি তো দিচ্ছিলাম, বাদবাকি যে জায়গাটা আবার ওই দিকের হচ্ছে, তো প্রিয়া বুদ্ধি করে বলেছে যে সেই জায়গার পোর্শনটা আমরা বাবার জায়গা থেকে তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে আমাদের একটা লম্বা পোর্শন হয়ে গেল, আমারও দুটো ছেলে, তাহলে ভাগ বাটোরা হলে কোনো অসুবিধা নেই। এই জায়গা থেকে প্রিয়া বলেছে। এবং কোথায় প্রবলেমটা হয়েছে, কল্পনার ইমোশন। কোথায় কল্পনার ইমোশন? কল্পনা কিন্তু, আমি আবারও বলছি, অনেক বিচক্ষণ মহিলা, ঠিক আছে, আর সেটা হওয়াটা কোনো ভুল নয়। একজন মানুষ যদি ভাবে যে কল্পনা প্রচুর চালাক, ও বোকা নয়, ঠিক আছে, তো চালাকটা তো খারাপ জিনিস নয়। মানুষ নিজেরটা বুঝে নেবে, নিজের স্বার্থটা বুঝে নেবে, নিজের জায়গাটা বুঝে নেবে, নিজের মানে নিজের এটা বুঝে নেবে, সেটা তো কিছু মানে খারাপ জিনিস নয়। সারা জীবন বোকা থাকাটা কি মানে ভালো? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় যে চালাক হওয়া ভালো, প্রয়োজনে নিজেরটা নিজের বুঝে নেওয়া ভালো। এবং সেখান থেকে কল্পনা যেটা বারবার বলছে যে ইমোশন তো নয়, বৈষয়িক চিন্তা করেছে যে এই জায়গাটা কিন্তু কাগজপত্র ফেয়ার, ঠিক আছে, এই জায়গাটা আমাদের কেনা জায়গা, তার জন্য কাগজপত্র প্রচণ্ডভাবে ফেয়ার। তো এই কাগজপত্রওয়ালা ফেয়ার জায়গাটার বিনিময়ে আমি যেটা ফেয়ার নয়, যেটা কিনা আমার মানে শ্বশুরমশাইয়ের সম্পত্তি, কিন্তু সেটা শ্বশুরমশাইয়ের নামে কি ঠাকুরদাদার নামে সেটা আমি জানি না, তো সেই জায়গা থেকে সেই আনফেয়ার জমিটা কেন আমি নেব? কিন্তু সেই আনফেয়ার জমিটাকেও ফেয়ার করা যায়। যখন এই যে ভাগ হয়েছে যে দুজনই পাবে, তখন বাবার সম্পত্তি, এবার বাবার যে ওয়ারিশান, এগুলো যদি বের করা যায়, একটু সময় সাপেক্ষ, কষ্ট সাপেক্ষ, বিএলআর অফিসে একটু ছোটাছুটি করতে হবে, এটা স্বাভাবিক। আর এই ভদ্রলোক যেহেতু এখানে থাকেন না, তাই তার জন্য একটু টাফ হয়ে যাবে, তো করে কিন্তু সেটা নিজের নামে করা যায়, ঠিক আছে। যে গিফট ডিড হিসাবে হচ্ছে, মা দিয়ে দিয়েছে মায়ের পোর্শনটা, আর তার জন্য দুই ভাইকে সমান দিয়ে দিয়েছে, তাহলে দুজনে পাবে, এর জন্য রেজিস্ট্রি করে দলিল করে পর্চা করতে হবে, এটা সময় সাপেক্ষ, টাকা খরচা হবে, ঠিক আছে। তো সেই জন্য কল্পনা সেই জায়গা থেকে বলেছে যে ওই জায়গাটা আমি দেব না, কারণ ওই জায়গাটা আমার ইমোশন আছে। ইমোশনের থেকে ও প্র্যাকটিক্যালি ভেবেছে যে ওই জায়গাটা আমার একেবারে লিগাল কাগজপত্র আছে, তাহলে কেন আমি আনফেয়ার জমি নেব। এবং সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি দেখো, তাহলে কল্পনা ভুল নয়, কারণ কল্পনা একদম রাইট ডিসিশন নিয়েছে, ঠিক আছে। এবং কল্পনা যে বৈষয়িক, তার প্রেমের ভিডিওটা থেকে বোঝা যায়। প্রেমের ভিডিও মানে ওদের প্রেম কাহিনী বর্ণনা করছিল, এবং সেখানে বলেছিল যে এই ছেলেটি যখন ফার্স্ট ইয়ারে পড়ে, কল্পনা তখন 11-এ নতুন এই ওদের পাশে স্কুলে ভর্তি হয়, তো ভদ্রলোকের তখনই কল্পনাকে পছন্দ হয়। সত্যি কথা, মেয়েটাকে দেখতে সুন্দর, চেহারাটা খুব সুন্দর, মুখটাও খুব সুন্দর, দেখে পছন্দ হওয়ার মতোই, তো সে দেখেছে। কিন্তু মেয়েটা প্রথম দিকে রাজি হয়নি, এবং পরবর্তীকালে যখন ছেলেটি বলেছে আমি চাকরি করব, সেলফ ডিপেন্ডেন্ট হব, তখন একটু 80% হয়েছে। তাহলে সে কিন্তু বুঝেছে যে আমি প্রেম করব, কিন্তু একটা স্টেবল জায়গা দেখে, এবং ওর চাকরিটা ওর কাছে অনেক ইম্পর্ট্যান্ট ছিল, ঠিক আছে, তারপরে তো চাকরি করেছে। তাহলে বৈষয়িক জ্ঞানটা যে কল্পনার প্রথম থেকেই বেশি, এবং ম্যাচুরিটিও বেশি, এবং বুদ্ধিদীপ্ত, চালাক, যাই বলো, তো সেগুলো বেশি, সেটা তো প্রমাণিত। ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, কল্পনা অনেক আগেই বৈষয়িক, তাহলে এই জায়গাটাতে এটা করেছে। এবং এর আগেও কল্পনা কিন্তু তার বরকে বলেছে যে তুমি একটা ঘর শুদ্ধ জায়গা বিক্রি হচ্ছিল, সেটা কেন, এখানে দোকান করো না। এবং কল্পনা এটাও বলেছিল দরকার হয় তুমি বাজারের ভিতরে একটা দোকান কিনো, কিন্তু এখানে দোকান করো না। এবং কল্পনা এটাও বলেছিল এই জায়গায় তুমি বাড়ি করো না, জায়গা কিনে বাড়ি করো, ঠিক আছে। এর থেকে বোঝা যায় কল্পনা কিন্তু বৈষয়িক এবং বুদ্ধিদীপ্ত, এটা পরিষ্কার, ঠিক আছে। ইমোশনের বশীভূতে চলে না, আর বিশ্বভাবেই ইমোশনালে বশীভূতে চলে, এটা খারাপ জিনিস নয়। ইমোশন আছে বলেই তো মানুষ আছে, ঠিক আছে, খারাপ জিনিস নয়। তো বৈশ্যবাবু এক ধরনের ক্যারেক্টার, আর কল্পনা এক ধরনের ক্যারেক্টার, এটাই যা তফাৎ। কে ভালো কে মন্দ এটা বিচার কিন্তু করছি না। আমি কখনো বলবো না যে বিশ্ববাবুর ইমোশনটা খারাপ বা কল্পনা বৈষয়িক এটা খারাপ না। কোনো মানুষ হয় যে সে খুব প্র্যাকটিক্যাল, সে ধাক্কা খেতে খেতে সিজন হয়ে গেছে, বা তার চিন্তা ভাবনাটা অনেকটা আপগ্রেড, যে ভবিষ্যতে কিন্তু অনেক জায়গা থেকে ঝামেলা হতে পারে, তো সেই জন্য সে বৈষয়িক, আবার তার মধ্যে ম্যাচুরিটি ডেভেলপ অনেক আগে করেছে। আর বিশ্ববাবু সেই ইমোশনাল,
ঠিক আছে, সে মানুষকে ইমোশনালি দেখে, আমার ভাই, আমার বোন, আমার দাদা, আমার ভাই আমাদের জন্য করবে না, আমি তাদের জন্য করবো না, সেই কি কখনো হয়? সেইভাবে চিন্তাভাবনা করে। তো মানুষ এক একজন এক এক নেচারের, এখানে এ ভালো এ খারাপ এটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এবার সেটা হলো। এইবার সেখান থেকেই সমস্যা। এইবার সেইটাকে পিয়া কিন্তু পরিষ্কার এনক্যাশ করে দিয়েছে যে ভাই আপনি একটা জিনিস পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে বললেন প্রমাণ রাখার জন্য, এবং তারপরে এসে আপনি বলছেন, আমার বউ বলছে যে না সে জায়গাটা দেবো না, তাই আমি সেটা মানছি না, মানবো না। তাহলে ফল্ট আপনার তরফ থেকে হলো, আর পিয়া সেটাকে ক্যাচ করেছে, আর সেটা ক্যাচ করা স্বাভাবিক। আপনি একটা কথা বলে সেই কমিটমেন্টের খিলাপ করেছেন, ভালো করে বুঝুন। তাহলে সেই কমিটমেন্টের যদি খিলাপ করেন সেটা প্রিয়ার জন্য প্লাস পয়েন্ট, আপনাদের ভুলেতে প্রিয়ার লাভ হয়ে গেছে, মানে প্রিয়া প্লাস পয়েন্ট পেয়ে গেছে। এটা খারাপ কি আছে? প্রিয়া তো ইন্টেনশনালি করেনি। প্রিয়া আপনারা যেই একটা শর্ত রেখেছেন, প্রিয়াও ম্যাচুরিটি নিজের মধ্যে দেখিয়ে যে ঠিক আছে আপনার এই শর্তটা মানছি, আমারও তো দুটো ছেলে, আমারও ভবিষ্যতের ব্যাপার, তাহলে আমার শর্তটা মানতে হবে। তো এই জন্য প্রিয়া বলেছিল। এবার আপনি সেটাতে রাজিও হয়ে গিয়েছিলেন, তারপরে বইয়ের কথা শুনে আপনি এসে বলছেন না, তাহলে সেই জায়গায় প্রিয়া সেই বলটাকে একেবারে খপ করে ধরে নেবে 4 ছক্কা মারার জন্য, এটা তো বাস্তব। তো সে সেটা ধরে নিয়েছে এবং বলেছে দেখো যে বউয়ের জন্য আজকের উনি এটা ডিসিশনটা চেঞ্জ করছে। এটা তো সত্যি যে বউয়ের জন্যই চেঞ্জ করেছেন। এইবার তখন ও একটা জিনিস বলেছে, এই যে সবাই বলে অভি বউয়ের কথা শুনে চলে, আদৌ তো কে বউয়ের কথা শুনে চলে? তো এবার কথাটা হচ্ছে আপনি কিন্তু আগে বউয়ের কথা শুনে চলেননি, কিন্তু এইবারে আপনি বউয়ের এই কথাটা মানতে রাজি হয়ে গিয়েছেন, কারণ আপনার বউ আপনাকে কনভিন্স করতে পেরেছে। ঠিক আছে, এবার এখানে প্রমাণটা কি হলো? দর্শকের কাছে এলো যে আপনি বউয়ের কথা শুনে চলেন। এটা কিন্তু আদতেও সত্যি নয়। আপনি এতদিন ধরে বউয়ের কথা শুনে চলেননি, তার জন্য অনেক ভুল করেছেন, এটা কল্পনার দাবি। ভুল না, মানে আপনি ইমোশনে বশীভূত হয়ে কাজ করেছেন, কিন্তু এইবার আপনি কিন্তু কল্পনার কথাটা শুনলেন, মানে বুঝেছেন, কনভিন্স হয়েছে। এই নয় যে আপনি ভেরুয়ার মতো শুনে নিয়েছেন, আপনি কনভিন্স হয়েছে, হ্যাঁ কথাটা তো ঠিক বলছে। তো সেই জায়গা থেকে আপনি তখন ওর কথাটা শুনে ফেলেছেন, ব্যাস প্রিয়া পয়েন্ট পেয়ে গেছে। প্রিয়া বলছে দেখুন কে বইয়ের কথা শুনে চলে, কারণ আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি বইয়ের কথা শুনে চলছেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার এটা? আচ্ছা, এইবার কল্পনা একটা কথা বলেছে যেটাতে আমার ভীষণ আপত্তি আছে, যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর এগেনস্টে কথা বলছে, কারণ তাদের দোষ নয়, প্রিয়া তাদেরকে সেইভাবে মোল্ড বা কনভিন্স করছে। ভুল কথা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যথেষ্ট বিচক্ষণ, তারা জানে কিভাবে কি ভিডিও হয়, কতটা কি হয়, এবং তারাও লোক মানুষজন চেনে। এইবার ভিডিও করার ব্যাপারটা, কে কিভাবে ভিডিও করবে, তার কন্টেন্ট সে কিভাবে করবে, সেটা তাদের ব্যাপার। এখানে তুমি কখনো এটা ভেবো না যে প্রিয়ার কথায় মোল্ড হয়ে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে ভিডিও করছে। না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে নিজেদের কন্টেন্ট করছে, প্রিয়ার কথায় মোল্ড হচ্ছে নো নো নো। তারা যদি প্রিয়াকে নিয়ে পজিটিভ ভিডিও করে সেটাও তাদের কন্টেন্টের স্বার্থে, আর তারা যদি প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সেটাও তার কন্টেন্টের স্বার্থে। সেটা সেম টু ইউথ, তোমার জন্য সেটা প্রযোজ্য। ঠিক আছে, তাই প্রিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় ইনজেক্ট করেছে আর তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম ভিডিও করছে, এটা কখনো ভেবো না, কখনো ভেবো না। এবার তুমি বলছো যে আমারকে নিয়ে তো কেউ পজিটিভ ভিডিও করছে না, একজন স্পেশালি একজনের নাম করেছো, আর তাছাড়া আরেকজনের নাম করেছো, বলেছো তিনি প্র্যাকটিক্যালি কথা বলছে, লজিক্যালি কথা বলছে, তিনি আইনের কথা বলছে, তো সেই জায়গায় আমাদের কিছু ভুল হয়েছিল সেগুলো বলছে। তুমি জানতে যে তোমাকে এই দুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, এবং যখন তুমি সাফার করছিলে ভিউয়ার্সদের কমেন্টে, তখন তারা তোমাকে মনের উৎসাহ বা কনফিডেন্স বাড়িয়েছে, তার জন্য তুমি তাদের নাম আগেও করেছো। করতেই পারে, তোমার যদি মনে হয় ওদের থেকে তোমার কনফিডেন্স গ্রো হয়েছে, তাহলে ইটস ওকে, কোনো প্রবলেম নেই। তো এবার তোমার বক্তব্য হচ্ছে আমাকে নিয়ে সবাই খারাপ ভিডিও করছে, আমাকে নিয়ে সবাই বলছে ওর কথায়, ওদের কথায় ভিউয়ার্স এসে বলছে। একদম না, প্রিয়ার এত বড় ক্ষমতা হয়ে যায়নি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও চালনা করবে, এত সহজ একদমই না। এইবার বলতে পারো ভিউয়ার্স, এবার ভিউয়ার্সের ব্যাপারটা তুমি ভালো করে বোঝো। ভিউয়ার্সরা তোমাদেরকে ইমোশনের বশীভূত হয়ে দেখে, ভালোবেসে দেখে,
ঠিক আছে? এবার তুমি তো এটা মানো প্রিয়াকে এত বছর ধরে লোকে দেখছে এবং ওর সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স অনেক বেশি, কারণ ও প্রতিদিন ভিডিও দেয়। তো সেই জায়গা থেকে ওর ভালোবাসার সংখ্যা অনেক বেশি, মানে ওকে যারা ভালোবাসে তাদের সংখ্যা অনেক বেশি। তুলনামূলক তুমি নিজে ভিডিও ঠিকমতো দাও না, তুমি মানে এই কন্টেন্ট হচ্ছে বলে এখন কন্ট্রোভার্সির মধ্যে তুমি ভিডিও দিচ্ছ, নাহলে তুমি ডেলি লাইফস্টাইলে ব্লগ দাওই না, তোমার ইচ্ছা মতো তুমি ভিডিও দাও, সময় পাও না, হ্যাঁ না তা না, যার জন্য। তাহলে সেইখানে তোমার ভিউয়ার্সরা কম হবে তুলনামূলক, কারণ তুমি তো রেগুলার ভিডিও দাও না। তো সেই জন্য ওর ভালোবাসার পাত্রই বেশি, তোমার কম। এবার সেটা তুমি ভাবছো যে এর ভিউয়ার্সরা গিয়ে এই করছে ওই করছে সেই করছে, এবার ওর ভালোবাসার পাত্রীরা তোমাকে ভালোবাসবে না, আবার তোমার ভালোবাসার পাত্রীরা ওকে ভালোবাসবে না। এই জায়গাতে একটা ক্ল্যাশ হয়েছে, ঠিক আছে? এইটা নয় যে দর্শকদেরও মোল্ড করতে পারছে, তাহলে সমস্ত দর্শকই ওর হয়ে বলতো, একদমই না। অনেক দর্শক আছে যারা তোমার সাপোর্টেও কথা বলে এবং প্রপারলি যুক্তি দিয়ে বলে, তারা কোনো মানে এই যে ওই সেই এরকম নয়। তাহলে সেই জায়গা থেকে তুমি এই কথাটা বলা মানে বোকামির কথা বলছো, যে প্রিয়ার কথাতে ভিউয়ার্স মোল্ড হয়ে যাচ্ছে, প্রিয়ার কথাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মোল্ড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থে ভিডিও করে, কেউ মোল্ড হয় না প্রিয়ার কথাতে, ঠিক আছে? না তো তোমার কথাতে। প্রত্যেকের জন্য তাদের নিজস্ব কন্টেন্টের জন্য সেরকম ভিডিও করে, এটা মাথায় ঢুকিয়ে রাখো, ঠিক আছে? না তুমি কাউকে মোল্ড করতে পারবে, না প্রিয়া কাউকে মোল্ড করতে পারবে। যদি কেউ চাটা দালাল হওয়ার চেষ্টা করে, যে তার সঙ্গে যোগাযোগ করব, তার ভিতরের থেকে খবর নেব, তার ভিতরে কি হচ্ছে সেগুলো সে আমাকে বলবে, সেই অনুযায়ী আমি ভিডিও না দেখে শুধু তার থেকে কথা নিয়ে ভিডিও করে যাব, সেগুলো হচ্ছে চাটা দালাল। সেই চাটা দালালদের কথা আমি বলতে পারবো না। এটা শুধু প্রিয়ার ক্ষেত্রে না, এটা ম্যান্ডি, প্রিয়া, হ্যানা, রাম, শ্যাম, যদুমধু, প্রত্যেকটা ব্লগারের যদি এরকম চাটা দালাল থাকে, যাদেরকে তারা ফোন আলাপ করে খবর দেয়, যে ধরো তোমার কাছে আমি ফোন করলাম, এই বলো 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 তুমি বললে, তো সেখানে আমি তোমার চাটা দালাল, তুমি যা বলছো সেগুলোকে নিয়ে আমি ব্যক্ত করছি, আমি খাটবো না। তো এই চাটা দালালদের কথাটা তুমি সাইডে সরিয়ে রাখো, সেগুলোর কথা বলছি না, প্রকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে, তোমার যেই সব কমেন্ট দেখে খারাপ লাগছে, তোমার বরকে অপমান করছে, তোমার নামে মিথ্যা অপবাদ আসছে, বা তোমাকে বাজে বাজে কথা বলছে, তাহলে তোমাকে কি করতে? ইগনোর করতে হবে। ডিলিট কত মারবে, কত হাইড করবে, কত প্রাইভেট করবে? সারাদিন ফোন নিয়ে ডিলিট প্রাইভেট হাইড করা যায়? করা যায় না। ইগনোর করো, শুধুমাত্র যেটুকুনি তোমার দরকার সেটুকুনি করো, বেরিয়ে যাও। কি দরকার? ভিডিও করব, আর্ন করব, করব। ভিউয়ার্সদের তো তোমাকে উত্তর দিতে হবে এরকম কোনো কথা নেই, কথা আছে কি? তাহলে তুমি সেগুলো দেখছো কেন? তাহলে তুমি মেন্টাল জায়গা থেকে ঠিক জায়গাতে নেই, তার জন্য তোমার বারবার দেখতে ইচ্ছা করছে কি বলছে, কারণ কিউরিওসিটি তোমার, কি বলছে, কতটা বলছে, এই বলছে, সেই বলছে, হ্যানা বলছে, তানা বলছে, তাহলে আবার দেখি এই করতে করতে তুমি দেখেছো। আচ্ছা, তুমি বলছো এই দুজন ছাড়া আমাকে নিয়ে কেউ পজিটিভ ভিডিও করছে না। তুমি যদি কারোর ভিডিও না দেখো, তুমি কি করে জানলে কে পজিটিভ করছে, কে নেগেটিভ করছে? শুধু মানে ভিউয়ার্সদের কথা শুনে একটু আধটু 19-20 দেখছো। আচ্ছা, যাই হোক, তারপরে তুমি বলছো যে আমার এগুলো ভালো লাগছে না, আমার বরকে বলছে আমার মেন্টাল প্রবলেম হচ্ছে, যেটাতে মানসিক অসুস্থতা আসে সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই নেই, সেটাকে ইগনোর করতে হয়, এটা তো স্বাভাবিক। আমি জানি কিউরিওসিটি হবে, আমি জানি যে সেটা নিয়ে খারাপ লাগা থাকবে, তারপরে সেটাকে জাস্ট লিভ করে দিতে হবে। যদি তুমি প্রফেশনাল ক্রিয়েটার হতে চাও, তো যদি তুমি এই কন্টেন্টটাকে ফোকাস করো যে না আমি রেগুলার বেসিস কন্টেন্ট করব, তাহলে তোমাকে ইগনোর করতে হবে। ইগনোর না করলে চ্যানেল গ্রো করাতে পারবে না। তুমি যদি একটুতেই মানসিক অবসাদে ভোগো, তোমার খারাপ লাগে, তাহলে খুব মুশকিল। আর এই যে বলছো যে এইবার ওর পক্ষে রাজনীতি করা সুবিধা হয়ে যাবে, কারণ আমার হাজব্যান্ড চলে যাবে আর সেক্ষেত্রে আমি একা হয়ে যাব, আর সেখানে এসে সবাই কমেন্ট করে যাবে, আর তখন আমি মানে প্রবলেমে পড়ে যাব। প্রথম কথা হচ্ছে, হাজব্যান্ড যখন বাইরে চলে যাবে তুমি একা হয়ে যাবে, এই কথাটা একদম ঠিক, কারণ মানসিক একটা জোর থাকে হাজব্যান্ড পাশে থাকলে, সেটা ঠিক কথাই। কিন্তু তার সঙ্গে তো ভিডিও করার কোনো সম্পর্ক নেই। আর তুমি যদি ব্লগিং দেখাও, তাহলে তুমি সেখানে তোমার প্রবলেমটা কোথায়? এবার তোমার হাজব্যান্ড তো বললো যে আমি ওখান দিয়ে দরকার হলে ওখান দিয়ে ভিডিও করব, তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এইবার তুমি বলছো যে বসে বসে ইনকাম করা প্রচুর আরাম না, সেই জন্য ব্লগিং করা কষ্ট বলে ব্লগিং করছে না। সেম
তোমার জন্য প্রযোজ্য। এই যে তুমি আর তোমার হাজব্যান্ড মিলে যে ভিডিওটা করলে, সেটা কি কষ্টকর ভিডিও করলে? তোমরা তো ব্লগিং দেখাতে দেখাতেও কিছুটা কথা বলতে পারতে, কিন্তু না, তোমরাও ভিডিওটা বসে বসেই করলে। তার মানে যে তোমরাও বুঝেছো যে বসে বসে ভালোই টাকা ইনকাম হয়, তাহলে কেন কষ্ট করে ব্লগিং দেখাবো, তাই তো? তাহলে ওকে যে দোষটা দিচ্ছ, সেই দোষটা তোমাদের উপরে তো বর্তায়। ও যদি একটা ভিডিও বসে বসে করে, তুমিও তো করছো। এবার তুমি বলতে পারবে, আমি যদি একটা করি ও 5টা করছে, ওর এলিজিবিলিটি বেশি ভিডিও করার, ঠিক আছে? ওর কর্মক্ষমতা বেশি ভিডিও করার, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওর রিকোয়ারমেন্টও বেশি, মানে প্রয়োজন বেশি, তার জন্য ও 5টা ভিডিও করছে। তোমার রিকোয়ারমেন্ট নেই, তোমার সেই স্ট্যামিনা নেই যে 5টা করে ভিডিও করব, সেই রিকোয়ারমেন্টও নেই, তাহলে তোমার ভিডিও করার প্রয়োজন নেই, তাই না? কিন্তু তুমি ভিডিও করছিলে না বলে তুমি কি কমিউনিটি পোস্ট দেওয়া বন্ধ করেছিলে? একটা দিনে তুমি 3টে কমিউনিটি পোস্ট দিয়েছো তোমরা, তার মানেটা কি? উত্তর তো চলছে, তুমি আর্ন করনি, ভিডিও করে আর্ন করনি, তুমি ভিডিও করার মতো সময় পাওনি তো, বা তুমি ভিডিও করার মতো এনার্জি পাওনি, কিন্তু তুমি কি বলা ছেড়েছো? তুমি তো কমিউনিটি পোস্ট দিয়ে যাচ্ছ। তাহলে ও যদি 3টে ভিডিও করে, তুমিও তো 3টে কমিউনিটি পোস্ট দিয়েছো, তুমি ইনকাম করনি, কিন্তু তুমি বলা ছাড়োনি। এখানেই তোমার ফল্ট। তোমার জায়গায় আমি যদি হতাম, 3টে কমিউনিটি পোস্ট দিতাম না, ইগনোর করে বেরিয়ে যেতাম, যদি না আমি এগুলো চাইতাম। আর না হলে ও যদি 3টে ভিডিও দিত, আমি 4টে ভিডিও দিতাম, দেখ কেমন লাগে। বুঝতে পেরেছো? তো সেই জিনিসটা বলো, যে নিজের ফল্টটা, তুমি ও 5টা করেছে, ও 10টা করেছে বলো না, তোমার ফল্ট এটা, তুমি 10টা করতে পারোনি, তোমার রিকোয়ারমেন্ট নেই, তুমি করোনি, তাহলে তুমি একটা তো করেছো। তাহলে ইগনোর যদি করতে হয়, পুরোটা ইগনোর করতে হবে। তোমার কমিউনিটি পোস্ট দেওয়া বন্ধ করতে হবে, তোমার ভিডিও করা বন্ধ করতে হবে, তুমি তোমার রেগুলার লাইফস্টাইল দেখাবে। তো এবার তুমি বলেছো সেই মানসিক জায়গাটা নেই, তাই দেখাচ্ছ না, তাহলে তোমাকে ভিডিও বন্ধ করতে হবে। তাহলে তুমি যে বসে বসে ভিডিও করলে কেন? এই যে বলছো কাউন্টার ভিডিও করলে, কেন করলে? দরকার ছিল না। ভিডিওর ভিউজ তোমারও দরকার, তোমারও সামনে এসে বক্তব্য রাখার দরকার, তার জন্য তুমিও ভিডিও করলে। আরে ভিউজের মায়া কেউ ছাড়তে পারে না। এখানে যারা ভিডিও করতে আসে, সে ব্লগার হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, একবার যদি এটা স্বাদ পেয়ে যায়, সে আর বন্ধ করতে পারে না। বুঝতে পেরেছো? এই স্বাদটা পেতে হবে। আমি তোমাকে বলবো যে যদি সত্যি তোমার মানসিক সিচুয়েশান অকওয়ার্ড হয় বা মানসিক পরিস্থিতি খারাপ হয় এই ভিডিওর করবার জন্য বা এই কমেন্ট বক্সের জন্য, তাহলে তুমি আবার ব্লগিং ভিডিও করতে থাকো, ঠিক আছে? এই কে কি বললো, কে এ করলো, কে সি করলো, এগুলোতে কান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথা প্রশ্ন উঠছে যে আমি কিন্তু তাহলে ঠিক দেখিয়েছিলাম যে আমার জায়গাটা কতটা। হ্যাঁ, এখানেই আবার প্রশ্ন, ঠিক দেখালে বাদবাকি জায়গাটা আপনি কি করে এক্সপেক্ট করে রইলেন যে ভাই আপনাকে এই জায়গাটা দিয়ে দেবে? ভেবেছিলেন যে ভাইকে যদি আমি এটা বলি, ভাই কনভিন্স হয়ে যাবে? অ্যাকচুয়ালি সত্যি আপনার ভাই হয়তো কনভিন্স হয়েও যেত, কোনো ব্যাপার না, কিন্তু প্রিয়াই ওই বুদ্ধিটা কাজে লাগিয়েছে, ঠিক আছে? যে এটা এই, আর প্রিয়ারকে বুদ্ধিটা নিশ্চয়ই কেউ না কেউ দিয়েছে, নালে ও যে হটকারী ম্যাডাম বলে পরিচিত, সেই জায়গা থেকে ও কিন্তু এরকম একটা খুব সুন্দর বুদ্ধি চেলেছে, আর সেই বুদ্ধিতেই কুপকাত হয়ে গেছেন, ঠিক আছে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে আমাদের ভেঙে দিতে হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক কথা তো, আপনি করেছিলেন, আপনার কষ্ট হবে, যে করে তারই তো কষ্ট হয়, কিন্তু তখন আপনি ইমোশনে বশীভূত হয়ে করেছিলেন। আচ্ছা, তারপর আপনি বলছেন আমি এখানে বাড়ি করতে চাইনি, আমার বাবা আর আমার ভাই দুজনে মিলে বলেছে কেন ওখানে কোথাও বাড়ি করবি, এখানে করবি, এই জায়গা আছে। তার মানে আপনার ভাই আর আপনার মধ্যে কিন্তু সম্পর্কটা ভালো, এবং আপনার ভাই এটাই ভাবে যে আমাদের বাবার জায়গা আছে, আমি একটা বাড়ি করেছি, ও একটা বাড়ি করবে, অন্য কোথাও কেন করবে? এটা খুব ক্যাজুয়ালি কথা, এবং এটাই আসল কথা, ভাই ভাইয়ের কথা এটাই হবে যে আমাদের জায়গা পড়ে আছে, তুই অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করবি কেন? কিন্তু এইখানেও কল্পনা কিন্তু বৈষয়িক, তার জন্য কল্পনা বারবার বলেছিল আপনি বাইরের জায়গা কিনে বাড়ি করুন, কারণ ও জানে আজকের সম্পর্ক ভালো আছে, কালকে নাও থাকতে পারে, দরকার কি আছে লিখিত পরিত জায়গায় বাড়ি করব, তাহলে যেই টাকাটা ইনভেস্ট করব পুরোটাই ফেয়ার। বুঝতে পেরেছেন? কারণ ও ওর ছেলের ভবিষ্যতের কথা ভেবেছিল যে এমন একটা বাড়ি করব যেই বাড়িটার কাগজপত্র ফেয়ার থাকবে, তাহলে আমার কাগজপত্র ফেয়ার থাকলে অটোমেটিক্যালি আমার ছেলের কাছে সেই কাগজপত্রটা ফেয়ার হয়ে যাবে। এটা চিন্তা ভাবনা করা ভুল নয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার গেল এটা। এবার সেখানে কল্পনা একটা জায়গায় কমেন্টে উত্তর দিয়েছে, যদি মায়ের জায়গাটা ভাগ হতো, তাহলে 3টে ভাগ হতো, তাহলে কিন্তু আমাদের ওইটা পড়তো। মানে ওরা এটাও একটা প্ল্যান করেছিল যে মায়ের জন্য আলাদা ওই ঘরটা, ওটা আমার জায়গা না, এটা মায়ের জায়গা, এবার মা এখানে থাকবে, মাকে যে দেখবে এই করবে, এরকম কোনো একটা ব্যাপার ছিল। তো মা তো নিজেই রাজি হয়নি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে মায়ের জায়গা আলাদা, পরে তো সেই জায়গাটা মানে আপনাদের সঙ্গে জুড়ে যেত, তাহলে সেই জায়গাটা বেশি হয়ে যেত না, তাই না? তো মা তো পরিষ্কার জানিয়ে দিয়েছে মা জায়গা নেবে না,
তাহলে তার মায়ের 3 ভাগের ব্যাপারটা কোত্থেকে আসছে? মার ওইটুকুনি ভাগ আর তারপরে আপনাদের এত এত ভাগ, এরকম ব্যাপার ছিল। যাই হোক, মায়ের জায়গাটা থেকেই ভাগটা হওয়ার কথা, কারণ মা তো আগেই বলে দিয়েছে আমি জায়গা নেব না, তাই না? তাহলে ওই জিনিসটা প্রিয়া ঠিকই বলেছে যে আপনারা প্রথমে এত পর্যন্ত করেছিলেন ওইখান থেকে মেপে, মানে আপনাদের জায়গা থেকে মেপে, তারপরে হচ্ছে মানে মায়ের জায়গার বাদ দিয়ে তারপরের জায়গা থেকে মেপে। এবার যখন মায়ের জায়গা থেকে মেপেছেন, মানে তুলসীতলা থেকে মেপেছেন, যেটা বলছেন আমাদের তুলসীতলা, তখন আপনার জায়গাটা আপনি অটোমেটিক্যালি দেখিয়েছেন। তাহলে তো আগে ওটা মেপেছিলেন, এটা তো ভুল কথা নয়। আচ্ছা গেল, তারপরে আপনি বলছেন এই যে 2 লাখ টাকার গল্পটা, যে দোকানের ব্যাপারটা, 2 লাখ টাকার ব্যাপারটা আপনি কেন রাজি হচ্ছেন, এবং সেখানে আপনাকে অনেকেই বলেছে যে 7 লাখ থেকে 2 লাখ টাকা, তার মানে আপনি কতটা ঝাড়ার মেন্টালিটি রেখেছিলেন। এটা শুনে আপনার খুব খারাপ লেগেছে, বাস্তব, এটা শুনে খারাপ লাগবে। এটা বাস্তব যে আপনার হয়তো 14 লাখ টাকাই খরচা হয়েছিল, কারণ 10 লাখ টাকার লোন তুলেছেন, পরে আবার 4 লাখ টাকা, কিন্তু 14 লাখ টাকা কেন খরচা হয়েছিল? তার কারণ হচ্ছে আপনি কনস্ট্রাকশন তোলার পর দোকানটা সাজিয়েছিলেন, মাল মেটেরিয়ালস কিনেছেন, সব মিলিয়ে আপনার 14 লাখ টাকা ইনভেস্ট হয়েছিল, এবং তার জন্য আপনি এটা বলতে চাইছেন যদি ও একটা দোকান নেয় তাহলে ওকে 7 লাখ টাকা দিতে হবে। কিন্তু এটা তো আনজাস্টিফাইড কথা না? আপনি দোকানে মাল কি তুলবেন, ভিতরে ইন্টেরিয়ার কি করবেন, সেই দোকান চালু দোকান নয়, সেইটার দাম তো প্রিয়া দেবে না, এটা তো বাস্তব। তাহলে সেই 7 লাখ টাকা সে দিতে পারবে না, তাহলে আপনার দোকানটা সে নিতে পারবে না, তাই তো? কিন্তু যখন আইনত ভাগ হবে তখন তো এটা হবে যে দোকানটা ওদেরকে দিতে গেলে ন্যায্য মূল্যে দিতে হবে, আর না হলে দোকানে যদি দোকান দুটো মানে নেওয়া যায়, তাহলে হচ্ছে ও যদি নিতে চায়, ও যদি টাকা দিয়ে নিতে পারে ভালো, আর যদি টাকা দিয়ে না নিতে পারে তাহলে ওর যেরম আছে তোমার সেরম থাকবে, কিন্তু ন্যায্য মূল্যে বলতে হবে। এরকম 7 লাখ বললে হবে না, কারণ বর্তমান পরিস্থিতি বা যখন হয়েছিল সেই পরিস্থিতিটা বিচার করতে হবে। সেই জন্য ওরা কি বলেছিল, আইন কি বলে? আইন বলে এটা যে যদি 50-50 সব ভাগ হয়, ওই জায়গাটা যদি 50-50 হয়, দোকানটা যদি 50-50 হয়, বাড়ির জায়গা যদি 50-50 হয়, তাহলে দোকানের একটা ও পায়, একটা আপনি পান। এবার দোকানটা পায় নাও, কিন্তু জায়গাটাও পায়, ঠিক আছে? এবার ও কি বলেছে, আমি তো আমার জায়গায় তোমাকে বাড়ি করতে দোকান করতে বলিনি, ঠিক আছে? তাহলে আমার জায়গা এখন ভেঙে দাও, দিলে আমি আমার দোকানের জায়গাটা পাবো, আমার দোকান দরকার নেই, আমি দোকান করে নেব। তো এইটা তো প্র্যাকটিক্যাল কথা বলেছে, কারণ এরমই স্বাভাবিক যে আপনি যদি ইমোশনে বশীভূত হয়ে আমার জায়গায় বাড়ি করে ফেলেন, মানে দোকান ঘর করে ফেলেন, এবং আমি যদি পরে ডিনাই করি যে আমি তো দোকান নেব না, আমি কি বলেছিলাম তোমাকে আমার জন্য দোকান করে দিতে? বলিনি, তাহলে সেটা তো কোনো লিখিত নেই। তো সেক্ষেত্রে আমার জায়গাটা আমাকে দিয়ে দাও, ঠিক আছে? এবার দিয়ে দিতে গেলে তোমাকে তো মাটি করে দিতে হবে, তুমি গেঁথে নিয়েছো কি করেছো সেটা দেখার দরকার নেই, তাহলে ভেঙে দিতে হবে। তাহলে এই ভেঙে দিলে কিন্তু আপনি 0 পয়সায় ওকে দোকানটা দিয়ে দিতে হতো, 0 পয়সায়। ও যদি বলতো যে ভেঙে দিন এবং ভেঙে দেওয়ার পরে আমাকে দোকানটা দিন, ঠিক আছে, সেই জায়গায় ও আবার বলেছে যে না, ভেঙে দিলে আমার কষ্ট, মানে খারাপ লাগবে, কেন ভেঙে দেবে, ঠিক আছে আমি কিছু টাকা মূল্য দিতে চাই, ঠিক আছে? এবারে ভাই আপনার কত দাম শুনে এসছে সেটা বলেনি। এইবার যে বড় দাদা ছিলেন তিনি বলেছেন তাহলে 1 লাখ টাকা দিয়ে ওকে ছেড়ে দে, তুই তো বিনা পয়সা দিবি না, তুই তাহলে 1 লাখ টাকা দিয়ে ছেড়ে দে। তখন আপনি বলেছেন 1 লাখে কি হয়, তাহলে 2 লাখ দিতে হবে, মানে আপনি কনস্ট্রাকশনের জন্য নিজের যে ভিতের জন্য যেটুকুনি টাকা সেটুকুনি চেয়েছেন, এইবার সেই জন্য আপনি দিয়ে দিয়েছেন। এবার সেখানে কিন্তু প্রিয়া বলেছে যে 2 লাখ নয়, তার বেশি খরচ হয়েছে, হ্যাঁ, কিন্তু আপনি বলছেন যা লেখা আছে সেটুকুনিই নেব, আমি এতটাও অসভ্য না যে পরে আবার দাম চাইবো। সেটা তো ঠিকই, লিখিত পরিত হয়ে গেছে মানে আপনি সেরকমই করবেন, আর আপনার এতটাও গুডউইলটা মানে খারাপ নয় যে আপনি ওই 2 লাখ টাকাটা বলে আবার পরে আবার 5 লাখ টাকা চাইবেন, সেটা না, লিখিত পরিত হয়ে গেছে। আগেরটা ছিল ভার্বালি, এবার তো লিখিত পরিত, তাহলে সেটা আপনি বলতেও পারবেন না, আর সেটা আপনার ইমেজের বাইরে যায়, তো সেটা আপনি করবেনও না। তাহলে কি হলো, দর্শকের কাছে কি মেসেজ গেল, যে আপনি একটা সময় 7 লাখ চেয়েছেন, আপনারা নিজেরা বলেছেন দুটো দোকান 14 লাখ টাকা বলেছেন, তাহলে তারপরে আর প্রিয়ার কাছে এলো যে না 2 লাখ টাকায় দোকানটা দিয়ে দিয়েছে। তাহলে দর্শকের কোথায় ভুল, যে যেই ব্যক্তি 7 লাখ টাকা চেয়েছিল সেই ব্যক্তি যদি এখন 2 লাখ টাকায় রাজি হয়ে যায়, তাহলে এই 5 লাখ টাকাটা ফাউ চাইছিল, এটাই লোকের কাছে প্রমাণ হলো। বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জড়িয়েছেন? বুঝতে পেরেছেন কি? তাহলে এই যে 5 লাখ টাকার যে গ্যাপ, যার 7 লাখ টাকা দাম বলেছিল তার যদি 2 লাখ টাকায় সে ছেড়ে দেয়, তাহলে 5 লাখ টাকাটা কি ফাউ বলছিল? ঠিক আছে, আপনি যে 2 লাখ টাকাটা কেন বলেছেন, মধ্যখানের ইতিহাসটা তো নেই। মধ্যখানের ইতিহাসটা এটা যে যদি 7 লাখ টাকা দাম হয় তাহলে ভাই আমি দোকানের দাম দিতে পারবো না, ঠিক আছে, তাহলে আপনারা আমার জায়গা ফিরিয়ে দিন, দোকান ভেঙে দিন, ঠিক আছে? এইবার দোকান ভেঙে দিলে আমি আমার জায়গা পেয়ে যাব, কিন্তু এটা আইনের দিক দিয়ে ঠিক, তাহলে হ্যাঁ তুমি করেছো, তোমাকে ভেঙে দিতে হবে, ওকে
খালি মাঠ দিয়ে দাও। তো এবার আপনি জানেন যে ওরম বেকার অত ভেঙে ফেঙে ওসব করে কোনো লাভ নেই, ঠিক আছে, ওইসব ঝামেলা, আপনার তো সব দিক দিয়েই তাহলে লস হবে। আর এখন ওরম বললেই কনস্ট্রাকশন ওরম ভাঙা যায় না, সেটারও একটা ব্যাপার আছে। তাহলে ঠিক আছে, মিনিমাম যেটুকুনি দিলে হয় সেটুকুনি দিক। তো তখন ওরা 1 লাখ থেকে শুরু করেছে, মানে ওই দাদা বলেছে যে 1 লাখ টাকা দিক, তাহলে তুই নিবি? তখন আপনি বলেছেন না 1 লাখে কি হয়, 2 লাখ দিন, এই হয়েছে ব্যাপার। তো সেটা থেকে আপনি নিয়েছেন 2 লাখ টাকা, কিন্তু নামটা খাস্তা হচ্ছে ওই 5 লাখের জন্য। আপনার ইমোশনটার এখানে কেউ ভ্যালু দেবে না, ঠিক আছে। আর আপনি যে আপনার ভাই আর বাবার সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটা করেছিলেন, ভাই আর মায়ের সঙ্গে মনে হয় মোস্ট প্রবাবলি, যে দোকানটা, সেটাও কিন্তু প্রুফ। হ্যাঁ, এবারে কথা হচ্ছে আপনার ভাই কি আপনাকে করতে বলেছে? না। আপনার ভাই কি বলেছে, যে তুই যখন 10 লাখ টাকা লোন তুলছিস তখন অন্য এদিক ওদিক না করে এই বাড়ির সামনে হচ্ছে একটা দোকান ঘর করলে সেটা ভবিষ্যতে থাকবে, রাস্তার উপরে তো ভবিষ্যতে সেটা হবে। সেখানে আপনার ভাই আপনাকে ভুল বুদ্ধি দেয়নি, ঠিকই বলেছে। এবার আপনি এটা চিন্তা করেছিলেন আমি আছি, আমার ভাই আছে, তো আমি যখন রিটায়ার করব তখন আমাকেও তো কিছু করে খেতে হবে, তাহলে ঠিক আছে এখন থেকে যদি দোকানটা রানিং করার জন্য দোকান করে রাখি, তাহলে ওই দোকান রানিং হয়ে যাবে, কোনো ব্যাপার না। ততদিনে আমার ভাইয়ের বউ আছে, আমার বউ আছে, সবাই মিলে বিজনেসটা চালাবে, তারপরে আমিও এসে বসবো, ব্যাপারটা রমরমে চলবে, দুটো ভাইয়ের দুটো দোকান, এই ভেবেই আপনি করেছিলেন, অবশ্যই ভাইয়ের কথা মাথায় রেখেই। কিন্তু কথাটা হচ্ছে ওই যে বললাম, যেটা হওয়ার নয় সেটা তো আর ওরকম করে হয় না। তো তার জন্য দোকানটা চলেনি, আর দোকানটা যখন চলেনি তারপরে আপনার পুরো টোটাল ইনভেস্টটাই পুরো লসের খাতা রান করেছে, তখন ব্যাপারটা হয়েছে, ঠিক আছে। এবারে অভি তো এটা বলবে যে আমি কি বলেছিলাম করতে, ও তো ডাইরেক্টলি বলেনি। আপনি যখন বলেছিলেন তখন ও বলেছিল তাহলে দোকান কর, এটা বলেছে, ওর জন্য দোকান করে দেখ, এরমও বলেনি। তাহলে এই জায়গা থেকে সমস্যা। অ্যাকচুয়ালি আপনি বড় ভাই, সেই অধিকার বোধ থেকে আপনি অনেক কিছু করেছেন, বাড়িতে বাথরুম করেছেন, তারপরে একটা ইটের ঘর করেছেন, তারপরে হচ্ছে কি যেন বলে রাস্তার পাশে জমি কিনেছেন, এই রাস্তার পাশে জমিতে দোকান করেছেন, এইসব করেছেন, কিন্তু সেগুলোর তো কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, তাহলে ওগুলো আনওয়ান্টেড হয়ে গেছে। তো এই জায়গায় আপনি ইমোশনাল বলছিলাম, আর কল্পনাকে বলছিলাম ও বিচক্ষণ, কারণ ও বারবার বলছিল নিজের কেনা জায়গায় বাড়ি করো, নিজের কেনা জায়গায় একটা দোকান করো, নিজের মতো করে করো, মানে যেটায় কাগজপত্র ফেয়ার থাকবে, আর এটাই বাস্তব চিন্তাভাবনা। আর তার জন্যই আপনাকে বারবার করে কল্পনা বলছিল। আর যখনই মানুষ এরকম বাস্তব চিন্তাভাবনা করবে, তার মানে তাকে লোকে সেলফিশ বলতে শুরু করে দেবে। এটাই আমাদের সমাজ, ঠিক আছে। নিজের কথাটা ভাবলে হয় না। দেখো, কর্তব্য করতে হবে, ভাইয়ের দায়িত্ব নেবে না, ভাই বাবা মাকে দেখবে না, সেটা তো কথা হয় না। ভাইয়ের কাজ করবে, দাদার কাজ করবে, বড় দাদারা প্রচুর এরম করে। আমাদের বাপ কাকারা তাদের বাবা মার অবর্তমানে, তার বাবার অবর্তমানে, মায়ের না, বাবার অবর্তমানে 4 বোনের বিয়ে দিয়েছে আমার বাবা কাকারা, ঠিক আছে। দাদা হয়ে বাবার দায়িত্ব পালন করেছে। তাহলে কি এখন সেই দায়িত্ব পালন করেছে বলে তাদের থেকে মানে সেইগুলো বারবার বলবে আমি এটা করেছিলাম, সেই দাম কেউ দেয় না। তো বেকার এসব বলা। তো আমি আবারও বলেছি, প্র্যাকটিক্যাল হওয়া খারাপ জিনিস নয়, প্র্যাকটিক্যাল হতে হয়। আর যখনই কোনো মানুষ প্র্যাকটিক্যাল হয়, নিজেরটা বোঝে, সেলফ মানে কনফিডেন্স হওয়ার চেষ্টা করে, বা নিজের জিনিসটা নিজের মতো করে করতে চেষ্টা করে, বৈষয়িক হতে চেষ্টা করে, তখনই সে স্বার্থপর হয়ে যায়। এটাই নিয়ম। যতদিন সবার জন্য করে যাবে ততদিন তোমাকে সবাই ওয়াও করবে। আর যেদিন তুমি নিজের জন্য করতে শুরু করবে, বা নিজের সন্তান বউয়ের জন্য বেশি ভাবনা চিন্তা শুরু করে দেবে, বা তারা তোমাকে বলতে পারবে যে হ্যাঁ করো, তখন তুমি ভিলেন হয়ে যাবে। এটা বাস্তব, এটা তো সমাজের নিয়ম, ঠিক আছে। আর কল্পনা বলছে না যে তাহলে তোমরা কি চেয়েছিলে, যে আমাকে ডিভোর্স দিয়ে দিক, সেটা ভালো হতো। তারপরে মানে আমার কথা যে শুনতো না, আমার কথা যে নিত না, বাড়ির লোকের কথাই শুনতো, ঠিক আছে, এখন আর ওকে ঘোল খাওয়ানো যাবে না। তো সেটা খারাপ লাগছে, তাহলে আমি মানে আমার বউ বাচ্চাকে সাফার করা, তো সেটা ভালো লাগতো। অ্যাকচুয়ালি কল্পনা এই প্রথম বোঝাতে পেরেছে ওর বরকে যে হোয়াট ইজ হোয়াট, ইমোশন তো ঠিক আছে, কিন্তু হোয়াট ইজ হোয়াট, এবং সেটা বোঝানোর জন্য অবশ্যই ক্রেডিট গোজ টু প্রিয়া। আচ্ছা, আবার কল্পনারও কিছু ক্রেডিট যায়, যেটা প্রিয়াকে আর কি নিজের পায়ে নিজে শক্ত সমর্থক করে দাঁড় করিয়েছে। তো দুজনকে ক্রেডিট দেওয়া উচিত, এবং আলটিমেটলি যা হয়েছে না ভালোই হয়েছে। বিশ্ববাবুকেও বোঝার দরকার ছিল যে ভাই হয় ঠিকই, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটিকে আমার বাবা মা, আমার সন্তান, আমার
বউ, ঠিক আছে। এবার বাবা তো আর নেই, এবার মা আছেন, মায়ের প্রতি আমার দায়িত্ব, আমার বউয়ের প্রতি দায়িত্ব, আর আমার সন্তানের প্রতি দায়িত্ব। বাদবাকিটা সবাই সবারটা বুঝে নেবে, তারা যেটা করেছে। এবার মায়ের দায়িত্ব আমি কখনোই পিছুপা হব না, সে আমার পৃথিবীতে মানে এনেছে। আর বউ আমি তাকে নিয়ে এসেছি, তাকে ভালো রাখার দায়িত্ব তো আমাকে নিতেই হবে, ঠিক আছে। আর সন্তান, তাকে আমি জন্ম দিয়েছি, তার দায়িত্ব আমার, ঠিক আছে, সেটাই আমাকে করতে হবে। আর ওনাকে তো দেখলাম, উনি ওনার মায়ের জন্য একটা স্পেশাল ঘর করেছে, এর থেকে বড় কিছু আর পাওনা আছে একটা মায়ের জন্য? তাহলে তার কিছু বলার নেই। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমার বক্তব্য শেষই হচ্ছে না। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য টাটা।